আসসালামু আলাইকুম। শুরু করছি যাত্রাপথ উপন্যাস। লিখেছেন মাসফিত্রা মিময়। পর্ব সংখ্যা ৪১। লোকে বলে শোকের মেয়াদ ৩ দিন। মানুষ আঘাত মনে রাখে, কিন্তু মৃতদের স্মৃতি ধীরে ধীরে ঝাপসা হয়ে যায় তাদের মানুষপটে। সুবহান আলিশার কবর শুকিয়ে এখন খসখসে মাটি। আস্ত এক পথের কাঁটা চিরতরে শত্রুদের জীবন থেকে সরেছে যেন। কার্তিকের অবসান ঘটিয়ে অগ্রহায়ণের হিমেল হাওয়া ছুঁয়েছে ধরা। ক্ষেতের পাকা আমন ধান কেটে তোলা হয়েছে ঘরে। গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়েছে নবান্নের ঘ্রাণ। নতুন ধান ঘরে তোলার উৎসবমুখর আবেশ। আসমানি গাছের নিচে মাচায় বসে আছে নাজির। উঠোনের গাছ ঝাঝালো রোদে মেলে দেওয়া হয়েছে সোনালি ধান। ক্ষণে ক্ষণে হাড়পাট চালিয়ে সেই ধান উল্টে দিচ্ছে মিস্ত্রি। রোদের তাপে মুখখানা লাল টুকটুকে বর্ণ ধারণ করেছে। নাকে ঝলমল করছে সোনার নাকফুল। সেই নাকফুল নাজির আগে স্ত্রীর জন্য বানিয়ে রেখেছিল। শুধু নাক না ফুরানোই এতদিন পড়তে পারেনি। হঠাৎ নাজির উঠে এসে হাড়পাটটা মিস্ত্রির হাত থেকে কেড়ে নিল। নিজেই ধান নেড়ে দিতে দিতে বলল, ভেতরে যাও, না হলে কালা হইয়া যাইবা। এক পলক স্বামীর মুখের দিকে তাকিয়ে বাধ্য মেয়ের মতো বারান্দায় গিয়ে বসল মিস্ত্রি। ঘরের পাশে নতুন রান্নাঘর উঠেছে। হাঁটু সমান মাটির দেয়াল দিয়ে টিনের চালার রান্নাঘর। সেখানে চুলার সংখ্যা মোটে একটা। মেজানের মা পেরিতে বসে মাটি দিয়ে আরো একজোড়া চুলা তৈরি করছেন। গত সপ্তাহেই সংসার আলাদা করেছে নাজির। উঠোনটাও অদৃশ্য রেখায় ভাগ হয়েছে। পুরো উঠোন এখন আর ঝাড়ু দেয় না কেউ, যে যার সীমানা পর্যন্ত পরিষ্কার করে চলে যায়। আব্বাসকে কাচারি ঘর থেকে বেরিয়ে আসতে দেখিয়ে নাজির তার পিছু নিল। হাসি মুখে জিজ্ঞেস করল, কেমন আছো আব্বাস ভাই? সন্ধিহান দৃষ্টিতে তাকালো আব্বাস। এত মধুর সুরে নাজির তার সাথে কখনো কথা বলে না। মাথা নাড়িয়ে বলল, আসি ভালা। ভাবি পোলাপেন কেমন আছে? ভালাই। তোমার একটা চাচা আছিল না, কি জানি নাম? মোতালেব না? হ, কেন? হ্যারে তো কখনো দেখলাম না, থাকে কই? তোর কি দরকার? কোনো দরকার নাই, এমনি কৌতূহল জাগলো মনে। বাজারে একজনের থেকে গল্পের মাঝখানে শুনি আমগো গ্রামে নাকি 2 মোতালেব। একটারই তো চিনি, কিন্তু আরেকটা কেডা? পরে শুনি তোমার চাচা। আগে নাকি আমগো বাড়িত কাম করতো। হ, এখন আর বাচ্চা নাই, মরছে প্রায় বছর 10 তো হইবই। অধরের হাসি নিভে গেল নাজিরের। পথিমধ্যে থেমে দাঁড়ালো। আব্বাস পিছে ফিরে তাকিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে আবার? পরিবারে আর কেউ নাই? থাকতো কই? বউ আছে, 2টা পোলাও আছে, সবাই এখন টুঙ্গি থাহে। কি যেন ভাবতে ভাবতে নাজির আবারও বাড়ি ফিরে এলো। বেলা গড়িয়ে প্রায় দুপুর হওয়ার পথে। ফরিদা আজ আগে আগে রান্না বসিয়েছেন। পাশেই পুত্রবধূ বসে আনাজ কাটছেন। সিরাজুল্লাহ আর তার ছোট পুত্র সোহেলের যাতায়াত ইদানিং শাহবাড়িতে বেড়েছে। আমিরুল শাহ কিছু বলেন না, যেন শালা এলে সবচেয়ে খুশি তিনিই হন। মর্জিনা রান্না করেন একটু দেরিতে। কুলায় চাল বাঁচতে বাঁচতে মিস্ত্রিকে ডেকে জিজ্ঞেস করলেন, মেজো বইয়া আজকা কি রানবা? মিস্ত্রি একটু ভাবল। আগের মতো এখন আর রান্নায় সে ঢেকি নয়। ইতিমধ্যে বেশ কিছু রান্নাবান্না শিখেছে। কিছু ফরিদা বেথির বদলতে, আবার কিছু বা স্বামীর বদলতে। বলল, ভাত, করলা বাচি আর ডিম ভুনা। ডিম কোনো খাওয়ান হইল? এমনি তো চলবো না। মাছ রান্না করতে পারো না? না পারলে শিখো না কেন? আমি রান্না করার সময় কাঁচা আইয়া বইলেও তো পারো। প্রত্যুত্তর করল না মিস্ত্রি। রান্নার নিয়ম সে জানে, কিন্তু মাছ কাটতে আর ভাজতেই তার যত ভয়। জ্যান্ত মাছ লাফালাফি করলে বুক কেঁপে ওঠে। তেল ছিটলে তো আর কথাই নেই। মর্জিনা বললেন, আমার চুলা খালি পইরা রইছে, ডিম সিদ্ধ বসাইয়া দাও। তোমার চুলা শুকাইতে আরো 3-4 দিন লাগবো। এক চুলায় কতক্ষণে রানবা? মিস্ত্রি মাথা নাড়ল। মর্জিনা নামক মহিলাটিকে সে বুঝতে পারে না। তার আচরণ অদ্ভুত। এই খারাপ আচরণ করে শাড়ির আঁচল কোমরে গুজে ঝগড়া করে, তো এই আবার সবার উপকারে গিয়ে এগিয়ে আসে। তবে নাজির তাকে বলেছে, রকচটা বদমেজাজি হলেও ছোট চাচির মন ভালা, যা খাওয়ার মুখের উপরেই কইয়া দেয়। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, তোমার দেওরা কই? সকাল থেকে তো দেখতাছি না। এবারের প্রশ্নের উত্তর নাজির নিজেই দিল, শহরে গেছে, ফিরতে দেরি হইব। ওর বউটা কই? শ্বশুর মোরার মাস হইয়া যাইতেছে, অথচ একবারও আইল না। ঝামেলা হইছে? কিছু জিগাইলেও কয় না। জামাই বউয়ে এতদিন আলাদা থাকা কি উচিত? বউ বাপের বাড়িত, হ্যার লগে আর নওশাদ সংসার করব না, তালাকের ব্যবস্থা চলতেছে। উপস্থিত সকলে অবাক হলেন কথাটায়। ফরিদা নাজিরের ওপর রাগ করে আছেন। আলাদা রান্নাঘর তোলার পর থেকে কথা বলা কমিয়ে দিয়েছেন।
বিশেষ করে মিস্ত্রিকে তো সহ্যই করতে পারেন না। এই তো সেদিন বিথি বলছিল সব দোষ ওই বউয়ের, সংসারে আইতে না আইতে ভাঙন ধরায় দিছে। ফরিদা কথাটায় বিশ্বাস করলেন, না হলে নাজিরের মাথায় এই বুদ্ধি বা চিন্তা কখনই আসার নয়। এই যে মর্জিনা এত বছর ধরে ফরিদার থেকে নাজিরকে আলাদা করার কত চেষ্টা করলেন, পেরেছেন কি? কানের বিষ ঢেলেও তো কিছু করতে পারেননি, অথচ দুদিনের মেয়ে এসে কিনা সবকিছু বিগড়ে দিল। প্রথমে গয়না হাতালো, তারপর টাকা পয়সার দায়িত্ব বুঝে নিল, এখন আবার সংসারটাও। তবু তিনি কৌতূহল দমন করতে না পেরে জিজ্ঞেস করলেন, কি কোষ, তালাক দিয়ে দিব মানে? মানে টানে নাই। মাইয়ার বাপ মা ভাই সংসারে নাঙ্গলায় বেশি, ওরা চায় নওশাদ ঘর জামাই থাকুক, এমনকি জামাই হিসেবেও সম্মান করে না। আমারে একবার হ্যাগোবারে ডাকাইয়া নিছিল, আমি শর্ত দিয়েছিলাম সংসার করলে এনে আইয়া করতে হইব, কিন্তু তারা মানে নাই, নওশাদও আগাইতে চায় না। এইটা কোনো কথা? একটা সংসার এমনি ভাঙ্গা যাইব? মর্জিনা মুখ বাঁকিয়ে বললেন, এতদিনে নওশাদ ঠিক সিদ্ধান্ত নিছে। অল্প বয়সী মাইয়া, তাই আবেগের বসে পলাই আইছিল। পর তার কাণ্ড কারখানা তো দেখলামই, কিছু কইলেই স্যাত করে উঠিত। এমন মাইয়ার লগে সংসার করা যায় না, সময় থাকতে থাকতে তালাক হইয়া গেলেই ভালা। পোলাপাইন তো হয় নাই, আমগো নওশাদরে আরো ভালা ঘরের মাইয়ার লগে বিয়া দিম। নাজমুনের বিয়া কবে দিবেন? সেই দিন না মাইয়া দেখতে গেলেন, পছন্দ হয় নাই? হয় নাই মানে? আমগো বংশের মাইয়া, চেহারা সুরত সুন্দর আছে, লগে সাংসারিক, সব কাম পারে, বাপের জমি জমার অভাব নাই, বছরের ধার নিজেরাই করে, এলাকায়ও কোনো দুর্নাম নাই, তাই আংটি পরাইয়া দিয়াইছি, তোরে কই নাই? তাইলে আর কি, তাড়াতাড়ি দিয়া দেন, পরে তো আরো 2টা পোলা আছে। হ, ওর পরে শাহরিয়ারে বিয়া দিমু, জাহিদেরটা আরো দেরি আছে। আলোচনা ধীরে ধীরে ওখানেই শেষ হলো। লিলিকে এত বোঝানোর পরেও মেয়েটা আর সংসারে ফিরল না। নিজের কথায় অনড়, বয়স অল্প, হয়তো বাবা মাও কিছু বুঝিয়েছে। গত মাসে তার বাবা নিজেই তালাকের আবেদন করল আদালতে। সপ্তাহ 2 আগে ডাকপিয়ন মারফত সেই চিঠি নওশাদ পর্যন্ত এসে পৌঁছেছে। তার 2 দিন পরেই উকিলের সাথে কথা বলে সব ঠিকঠাক করে এসেছিল সে। আজ বোধহয় স্বাক্ষর হবে। ওখান থেকে ফেরার পথে অবশ্যই এম্বাসিতেও যাবে। পরিচিত মুদি দোকানের সাথে কথা বলে ঠিকানা এনেছে নাজির। কোথায় কিভাবে যেতে হবে, কি করতে হবে, সব তথ্য জেনে এসেছে। ভাইকে এই দেশ থেকে তাড়ানোর জন্য ভীষণ তাড়া তার। চুলা বানানো শেষে মিজানের মা চলে গেলেন নিজের বাড়ি। এই পাড়ার মধ্যে তিনি এই ধরনের চুলা ভালো বানাতে পারেন, তাই তাকে এইসব কাজে ডাকা হয় সবার আগে। মিষ্টি ডিম সেদ্ধ বসিয়ে সর্বপ্রথম পেঁয়াজ মরিচ কুচি করে কাটল, তারপর ধরল করলা। নাজের নীরবে স্ত্রীর কাজকর্ম দেখছে, হাতের গতি খুবই ধীর। কোন ফাঁকে সুহেল এসে বিপরীত বারান্দায় যে বসেছে সে খেয়াল কেউ করেনি। ধানের শেষ আরেকটা নাড়া দিয়ে পূর্বের স্থানে এসে বসতেই ছেলেটাকে নজরে পড়ল নাজিরের। গালে হাত রেখে তাকিয়ে আছে মিস্ত্রির দিকে, ঠোঁটে মৃদু হাসি, দৃষ্টি অদ্ভুত। কিঞ্চিত রাগ হলো নাজিরের, কড়া গলায় বলল, কিরে তুই এনে কি করস? সোহেলের মনোযোগে বিঘ্ন ঘটল। সোজা হয়ে বসে বিরক্তি নিয়ে নাজিরের দিকে তাকালো। দৃষ্টি মিলিত হওয়ায় সামান্য হাসল। বইয়ে রইছি। কেন বইয়ে রইছস? ঘন ঘন এই বাড়িত কি? এখন কি ফুফুর বাড়িতে আইতে পারবো না? আগে তো কখনো এত দেখি নাই, ইদানিং ফুফুর কথা বেশি মনে পড়তাছে না? ভাতের পাতিল ঘরে রাখতে গিয়ে কথাটা শুনে ফেললেন ফরিদা। তিনি উত্তর দিলেন, তাতে তোর কি? ওই ওর ফুফুর কাছে যখন ইচ্ছা তখন আইব। তা আসুক, কিন্তু ফুফুর দিকে না তাকাইয়া আমার বউয়ের দিকে তাকায় থাকলে আমার আবার অনেক কিছু। সময় থাকতে থাকতে দৃষ্টির হেফাজত কর সোহেল। যেই না একটা বউ, মুখ বাঁকিয়ে বললেন ফরিদা। কেন হিংসা হয়? বয়স তো কম হলো না, অথচ আমার বউরে হিংসা করেন? খাইয়া দাইয়া আর কাম নাই, আমার সমান হওয়ার যোগ্যতা আছে তোর বউয়ের যে হিংসা করবো? এইটাও হিংসার কথাই। আমার বউ আমনের সমান হইতে চাইব কেন? ওর বাপ ভাই কি চোর চাচ্ছর নাকি? ভালা বংশের মাইয়া। এমন করে নাজের কথা বলে শুধু মর্জিনার সাথে, তাও মজার ছলে, অথচ আজ কিনা ফরিদের সঙ্গে বলছে। ভাবতেই অবাক হন ফরিদা, বললেন, আমার বাপ ভাইরে তুই চোর কইলি? মর্জিনা মাঝখানে বলে উঠলেন, এইটা আর নতুন কি? জোয়ান কালে তোর মায়েরে হিংসা করছে, আর বুড়া কালে করে তোর বউরে। পোলার বউটাও কম না, রগে রগে 2টার হিংসা আর কুটনামি। ফরিদার রাগ বাড়ল, দাঁত কিরমির করে বললেন, তুই বুঝি ভালো মানুষ, তুই কম হিংসা করছস? আমনের মতোর কখনো করি নাই, আমার লগে হ্যার সম্পর্ক ভালাই আসিল, আমনি কান পড়া দিয়ে কাজে লাগাইতেন। হ, তুই তো পোলাপাইন মানুষ যে তোরে আমার কথায় কাজে লাগতি। মাঝখানে ফুফুর নাক গলানোয় বিরক্ত হলো সোহেল, বলল,
আহা থামো তো ফুফু, ভাবে কিন্তু সুন্দর আছে। একবার দেখতে খালি দেখতেই মন চায়। কি উচ্চতা, কি শরীরের গড়ন। মিস্ত্রির হাত থেমে গেল, মাথা তুলে লোকটার দিকে তাকালো। কথা বলার ধরন খুবই বাজে। নাজিরের বনু দৃষ্টি মুহূর্তের মধ্যেই হিংস্র হলো। কোথাকার না কোথাকার এক ছেলের সাহস এত বড় যে নাজিরের বউ নিয়ে কুমন্তব্য করে। দ্রুত পা ফেলে এগিয়ে গিয়ে শক্ত হাতে সে চড় বসালো সোহেলের গালে। চোয়াল শক্ত করে বলল, জবান খোলার আগে মনে রাখা উচিত কারে নিয়ে কথা কইতেছস। এবার থাপ্পড় মারছি, পরের বার তাকাইলে চোখ তুললা কুত্তা দিয়ে খামো গোলামের পুত। হঠাৎ এমন একটি কাণ্ডে উপস্থিত সকলেই অবাক হলো। সোহেল গালে হাত দিয়ে এক পলক সবার দিকে তাকিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। ফরিদা দৌড়ে গিয়ে ভাইপোর সামনে ঢাল হয়ে দাঁড়ালেন। ধমকেশ্বরে বললেন, এটা কি করলি নাজির? এত বড় পোলার গায়ে হাত তুললি? মুখ সামলাতে না পারলে হাত তো তুলতেই হইব। সাহস কেমনে হয় আমার বউয়ের গরম উচ্চতা লইয়া কথা কওয়ার? ভাবির লগে কি মাইনছে মস্করা করতে পারে না? একটু মস্করা করছি, তার লাগা তুই আমার গায়ে হাত তুললি? সোহেল বলল, কি এর ভাবি, তুই কেডা? সাহাগ রক্তের কেউ? যাহাইতেও তো আজ পর্যন্ত চোখ তুললে চাউনের সাহস পাই নাই। আমার নিজের ভাইও খুব প্রয়োজন ছাড়া কখনো কথা কয় না। তুই এত সাহস পাইলি কইতে? মস্করা করলে সামিল ভাইয়ের বউর লোকে গিয়া কর, আমার বউর লোকে না। দেওয়ার ভাবে নষ্টামি আমার পছন্দ না। আজকার পর থেকে তোরে যদি আর এই বাড়িতে দেহি, তাইলে লুলা বানাইয়া দিমো। কথা যাতে মনে থাহে, না হইলে বনখড়িয়া গ্রামের আশেপাশে আর আইতে পারবি না। নাজির গিয়ে পুনরায় মাচায় বসল। আমিরুল শাহ সিরাজুল্লাহ ঘরে বসে গল্প করতে করতে হুক্কা টানছিলেন। চেঁচামেচির শব্দে তারাও ভেতর থেকে বেরিয়ে এসেছেন। তাই নাজিরের শেষ কথাটা তাদের কর্ণগোচর হলো। তবে আমিরুল শাহ কিছু বললেন না, নইলে সব রাগ এসে পড়বে তার উপর। এমনিতেই বাবার মৃত্যুর পর থেকে ছেলেটা শান্ত হয়ে গিয়েছে। হুটহাট চাচাদের খোঁচা মারা, বিরুদ্ধাচরণ করার স্বভাব বন্ধ হয়েছে। অযথা রাগিয়ে দেওয়ার প্রয়োজন কি? ইশারায় স্ত্রীকেও চুপ থাকার নির্দেশ দিয়ে পুনরায় তিনি চলে গেলেন ঘরে। শ্যালকের উদ্দেশ্যে বললেন, তোমার পোলাটার নজর সুবিধার না, আমি অনেক আগেই টের পাইছিলাম। একেবারে তোমার মতো লুচ্চা হইছে, ওরে সাবধান করে দিও। সিরাজুল্লাহ হাসলেন, পোলার বয়স কম কিন্তু পছন্দ ভালা, এই বয়সে এমন একটু একটু হয়। ফাইজলামি বাদ দাও, ওইটা কাশেমের একমাত্র মাইয়া, আকবর মিয়ার ছোট নাতিন। এই মাইয়ার লাগা ওই বুইরাই নিজের মাইয়ার ঘরের নাতিন জামাইরে পর্যন্ত গুলি করছে, আর তুমি মস্করা মারাও? আমি কাউরে ডরাই না দুলা ভাই। নাসরিনের বাপ ভাইরাও কি কম আছিল, কিন্তু কিছু করতে পারে নাই। আমার পোলা আমার থেকেও চালাক। তুই ডরে একলগে মিলাই লাভ নাই। ওই মাইয়ার বাপের বাড়ি এক গ্রামে, হ্যাঁ প্রভাব কম না। বাপ ভাই তো আছেই, তার উপরে বউ ডাকার হেডাও তো দেখতে হইব। আমগো নাজিরের বউ হুনলা কি কইছে, বইরার লগে মিল্লা তুমগো বাপ পুতের পিছনে আইক্যা বলা বাস দিয়ে দিব। বিরতি টেনে বললেন, সাবধান করে দিও, ঘটনার পুনরাবৃত্তি আর চাই না। শেষ বয়সে আমার একটু শান্তি দাও তোমরা। অথচ লোভ আর চোট্টামি এখনো যায় নাই। চোখ রাঙালেন আমিরুল শাহ, ঘন ঘন হুক্কায় টান দিয়ে ধোয়া ছাড়লেন। আদালতের দোরগোড়ায় পা রাখতে পরিচিত এক মুখ নজরে পড়ল। সেই মুখের অধিকারিণী লিলি। মুহূর্তে নওশাদের বুকের ভেতরটা ধু ধু মরুভূমির মতো হাহাকার করে ওঠে। চুপচাপ এগিয়ে এগিয়ে বসে পড়ে এক কোণার ফাঁকা একটি বেঞ্চে। কিছুক্ষণ পর পিয়নের ডাকে সম্ভিত ফিরতে উঠে দাঁড়ায়। ভেতরে ডাক পড়েছে তার। লিলি আর ফারুক পাশাপাশি বসে আছে। নওশাদ গিয়ে তাদের সামনের সারিতে বসতেই লিলির সঙ্গে চোখাচোখি হলো। একসময় যে চোখে নওশাদের জন্য একচ্ছত্র ভালোবাসা দেখা মিলত, আজ সেখানে তার ছিটেফোঁটাও নেই। ঠান্ডা, অনুভূতিহীন অদ্ভুত একজোড়া দৃষ্টি। দুজনের মধ্যে আর কোনো কথা হয় না, অথচ এই মেয়েটাই একদিন তার জন্য পাগলামি করেছিল। বাবা মায়ের অবাধ্য হয়ে পালিয়ে এসে ধরেছিল শূন্য নওশাদের হাত। সময়ের নির্মম পরিক্রমতায় এখন হয়তো লিলি বুঝে গিয়েছে নওশাদ নামের পুরুষটির হাত ধরে তাকে ভালোবেসে ঠিক কতটা বড় ভুলটাই না সে করেছিল এই জীবনে। কালো কোট পরিহিত উকিল খসখস শব্দ করে কিছু কাগজপত্র খোঁচাচ্ছেন। সম্ভবত এগুলি তাদের তালাকনামা। দৃশ্যটা দেখে দরদর করে ঘেমে ওঠে নওশাদ। ভেতরে ভেতরে অস্থিরতা গ্রাস করে। জুতার ভেতরে পা জোড়া অসাড় হয়ে আসে, যেন নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা দায়। মাথার উপরে ক্যাটক্যাট শব্দ তুলে ঘুরছে পুরনো একটি ফ্যান। নওশাদ হঠাৎ টের পায় চারিদিকে কি বিচ্ছিরি দম বন্ধ করে এক গন্ধ, যা তার ভেতরের হাহাকার আরো বাড়িয়ে দিচ্ছে। উকিল সাহেব গলা খাকারি দিয়ে উভয়ের মনোযোগ আকর্ষণ করে বললেন, সব কাগজপত্র প্রস্তুত, আপনারা চাইলে আরেকবার নিজেদের মধ্যে আলোচনা সেরে নিতে পারেন।
এখনো সময় আছে। প্রক্রিয়াটা একবার শেষ হয়ে গেলে পরে আর হয়তো সুযোগ পাবেন না। নওশাদ প্রবল আশা নিয়ে প্রিয়তমার দিকে তাকায়। এই শেষ সময়ে একবার, শুধু একবার মেয়েটা বলুক সে শুধু নওশাদকে চায়। সে নওশাদের সাথে সমস্ত সুখ দুঃখ ভাগাভাগি করে আদর্শ স্ত্রী হয়ে কাটিয়ে দিতে চায় গোটা জীবন। তাহলে আজ এই মুহূর্তে সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে নওশাদ বেছে নেবে লিলিকে। কিন্তু লিলি মুখ তুলে এক পলকের জন্য তার দিকে চোখ তুলে তাকায় না। বরং পিতা ফারুক তাড়াহুড়া করে বললেন, কোনো আলোচনা নেই, ঝামেলা দ্রুত মিটে গেলেই ভালো। উকিল তবুও লিলির উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, আপনিও কি একমত? কিছু বলার নেই? লিলি দুদিকে মাথা নাড়ায়, দৃঢ় কণ্ঠে বলে, না। নওশাদ আশাহত হয়, বুকে চিনচিনে ব্যথার সৃষ্টি হয়। মেয়েটা ভীষণ জেদি। নওশাদও কি কম? সেই তো প্রথম বিচ্ছেদের নাম নিয়েছিল, এমনকি এখনো নিজেদের মধ্যকার সমস্যা ঠিক করার চেষ্টা করছে না। উকিল সাহেব ফাইলের ওপরে একটা কাগজ এগিয়ে দেয়। কি কি যেন লেখা আছে তাতে। নওশাদ পড়ার মতো শক্তি পায় না। লিলি স্বাক্ষরের জন্য কলম হাতে কাগজটি টেনে নিতেই আচমকা সেটা ধরে ফেলল সে। শব্দ করে শ্বাস ফেলে বলল, আমার কথা আছে। উপস্থিত সবার দৃষ্টি পুরুষালী ঘরমাক্ত মুখমণ্ডলে গিয়ে স্থির হলো। ফারুক চাপা ক্ষোভ প্রকাশ করে বললেন, বললাম তো কোনো কথা নেই। এভাবে আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হতে পারে না। দ্রুত তাকে মুক্তি দাও। নওশাদ নিজের কথায় অনড়। নীলি বাধ্য হয়ে সায় দিল। নীরবতা পেরিয়ে উঠে দাঁড়ালো নওশাদ। ধীরে ধীরে বাইরের দিকে পা বাড়িয়ে বলল, চলো। রোদের তাপে বাইরে ভীষণ গরম। নওশাদ একটি গাছের নিচে এসে দাঁড়ালো। নীলিও তার পেছন পেছন এলো। কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, কি বলবে বলো। মেয়েটার দিকে ফিরে তাকালো নওশাদ। আপাতমস্তক দেখল। কি অদ্ভুত একটি দিন। লিলি তার চোখের দিকে তাকাচ্ছে না। বুকটা যেন ধক করে উঠল। বলল, অনেক হয়েছে লিলি ফুল, চলো সব ভুলে ফিরে যাই, নতুন করে আবার শুরু করি। জীবনে অর্থ বৃত্ত উঁচু দালানি সবকিছু নয়। এখন আমার জানে এই ভবিষ্যতেও যে তা থাকবে না তার কি নিশ্চয়তা। জীবনের সম্মান ভালোবাসাটাই আসল। চলো এখান থেকে, তোমাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হবে। লিলির চোখ জোড়াও ঘোলাটে হয়ে ওঠে। তারও কি কষ্ট হচ্ছে? হচ্ছেই তো, না হলে চোখে অশ্রু জমবে কেন? কান্না গিলে খেয়ে আশপাশে তাকিয়ে বলল, এই সম্পর্ক আর এগিয়ে না নেওয়াই ভালো। তুমি আমার কৈশোরের ভুল। ভুল সারা জীবন বয়ে নিয়ে চলা অন্যায়। মানিয়ে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি সুখী হতে চাই। আর এই সুখী হওয়ার পথে বাবা আমায় শেষ একটা সুযোগ দিয়েছেন। সেই সুযোগ আমি হাতছাড়া করতে পারবো না। আমি তোমায় অসুখী রেখেছিলাম? উত্তর দেয় না লিলি। উল্টো ঘুরে ভেতরে যেতে যেতে তাড়া দিয়ে বলে, দেরি হয়ে যাচ্ছে। শেষ সুযোগটাও হাতছাড়া হয়ে গেল নওশাদের। যে থাকতে চায় না তাকে জোর করে রাখার মধ্যে কোনো মহত্ব নেই। কিছু সময়ের মধ্যে দুজনেই স্বাক্ষর করে দিল তালাকনামায়। এবং শেষ হলো একটি সম্পর্ক, যেই সম্পর্কে একসময় ভালোবাসা ছিল, ভবিষ্যতের পথ চলার স্বপ্ন ছিল। এখানকার কাজ শেষ হতে নিষ্ঠুরের মতো পিতার হাত ধরে মেয়েটা চলে গেল। শেষবারের মতো একবারও পিছু ফিরে তাকালো না পর্যন্ত। কেবল নওশাদ সেই নিষ্ঠুরতা দেখতে পারে না। সেদিকে ঝাপসা চোখে তাকিয়ে থাকে। বিড়বিড় করে বলে, তুমি মেঘের মতো কোমল, নদীর মতো সরল, যাকে ধরা যায়, ছোঁয়া যায়, কিন্তু সারা জীবন বয়ে নেওয়া যায় না। এই পর্যন্তই ছিল যাত্রাপথ উপন্যাসের 41 নম্বর পর্ব। যাত্রাপথ লিখেছেন মাসফিত্রা মিময়, পর্ব সংখ্যা 42। ঝকঝকাচক সাইরেন বাজিয়ে স্টেশনের দিকে ছুটে চলেছে ভোরবেলার ট্রেন। বনের পাখিরা ঘর ছেড়ে উদুভ্রান্তের মতো ডানা ছাপটে উড়ে বেড়াচ্ছে আকাশে। গোয়ালের গরুটাও গলা ছেড়ে কয়েকবার হাম্বা হাম্বা ডাকে গর্জে উঠল। ধীরে ধীরে বেলা হলো। গ্রামের মেঠো পথ ধরে ভেসে এলো ফেরিওয়ালার হাঁক, লেস ফিতা নেবেন নাকি? লেস ফিতা, চুড়ি, আলতা, টিপ, লিপস্টিক। ডাকটা বাড়ির মেয়ে বউদের কাছে অত্যন্ত পরিচিত। হাতের কাজ ফেলে দৌড়ে এলো তারা। বিথি গিয়ে লোকটাকে ডেকে এনে বসালো উঠোনের মেহেদি গাছের নিচে। মিস্ত্রি চুলায় ভাত বসিয়েছে। যতই সংসারে নিপুণ হওয়ার চেষ্টা করুক, কৈশোরের ছটফটানি এখনো তার কমেনি। ভাত চাপিয়ে রেখেই সে দৌড়ে এলো ভিড় করে দাঁড়িয়ে থাকা নারীদের মাঝে। ফেরিওয়ালা ইতিমধ্যেই নিজের কাঠের বাক্স খুলে বসেছে। মুহূর্তের মধ্যে উপস্থিত নারীরা যেন হুমড়ি খেয়ে পড়ল সেখানে। কেউ টিপ, আলতা, লিপস্টিক কিনছে, কেউ বা কিনছে পায়েল, সিটি গোল্ডের হার। বিথি যাকে দেখে পায়েল নাড়াচাড়া করতে করতে বলল, পায়েল কিনবা? ভালো শব্দ হয়। মিস্ত্রি পরনের সালোয়ারটা খানিক উঁচু করে দেখিয়ে বলল, রূপার নুপুর আছে, উনি দিয়েছেন। পায়েল দিয়ে আর কি করব?
সরু দৃষ্টিতে মিস্ত্রির পায়ের দিকে তাকিয়ে চোখ মুখ কুঁচকে নিল বিথি। ফর্সা পায়ে নুপুর জোড়া বেশ মানিয়েছে, তবে কয়েকদিনের ব্যবধানে মেয়েটা যেন প্রয়োজনের তুলনায় একটু বেশি চতুরতা দেখাচ্ছে। এটাও যে একটা ইঙ্গিতপূর্ণ খোঁচা বুঝতে আর দেরি হলো না বিথির। তবে মিস্ত্রি সেদিকে খেয়াল করলো না। তার নজর পড়ল আলতা, লাল ফিতা আর কাচের চুড়ির ওপর। লাল রঙের প্রতি তার আলাদাই ভালো লাগা কাজ করে। বাবা মেলায় গেলে মেয়ের জন্য কিনে আনতেন, অথচ দাদা চান ফেরিওয়ালা মোটেও পছন্দ করেন না। মাস্টার বাড়িতে তাদের প্রবেশ নিষিদ্ধ। ভাতের বলক এসেছে। পাতিলের পানি উল্টে পড়ার অভিমুখে চুলার ভেতর থেকে মোটা খড়িটা টেনে বের করলো নাজির। চামচ দিয়ে ভাত চেপে দিতেই দৌড়ে এলো মিশ্রি। চোখে মুখে তার খেলা করছে আনন্দ। নাজির ধমক দিয়ে বলল, ভাত রেখা কই গেছিলে রং ঢং করতে? মিস্ত্রি রাগলো না, রাগলেই তর্ক জটিল হবে। হাতের আলতা, ফিতা, চুড়িগুলো দেখিয়ে শান্ত গলায় বলল, এগুলো সব আমার, যান লোকটাকে টাকা দিয়ে আসুন। মামা বাড়ির আবদার? স্বামীর বাড়ির আবদার। ফিতা রেখা বাকি দুইটা ফেরত দিয়েও এই ফেরিওয়ালার ভালো জিনিস বেচে না। না, আমার এইগুলোই লাগবে। আমি শহরের ভালো দোকান থেকে আইনে দিব। কবে? আমার এখনই লাগবে। অধৈর্য হয়ে বলল, আইস। বিশ্বাস করি না। কারে? আমারে? হ্যাঁ। সোহামেরে বিশ্বাস করো না, পাপি সেরি। আমার লাগবেই লাগবে। হাতে পায়ের চামড়ায় খাতজানি হইলে শালবনে ফালাইয়া দিয়ে আইমো। এতে চুলকানি হয়? হ, মেয়াদ ছাড়া যে। তাহলে শুধু চুরি ফিতা নেই? নাজির আর কিছু বলল না। ভাত সেদ্ধ হয়ে গিয়েছে। পাতিলের ঢাকনা লাগিয়ে মার গেলে উঠে দাঁড়ালো সে। লুঙ্গির গিটের ভাঁজ থেকে খুচরা পয়সা বের করে ফেরিওয়ালাকে দিয়ে দিল। নারীরা সাজসজ্জার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বিদায় দিল লোকটাকে। ধীরে ধীরে বাইরে মিলিয়ে গেল ফেরিওয়ালার ডাক। উঠোনে আবার ফিরে এলো দৈনন্দিন গৃহস্থলীর ব্যস্ততা। সেদ্ধ করা আলুগুলো ছিলে পেঁয়াজ কুচি করে রেখে শুকনো মরিচ ভাজলো মিশ্রি। নাজির সেগুলো একত্রে মেখে ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে মাখিয়ে খেতে খেতে হাঁক ছেড়ে ডাকল, নওশাদ, খাইতে আয়, আবার বাইর হইতে হইব। প্রথম ডাকে ভেতর থেকে কোনো সারা শব্দ এলো না। গত রাতে ফিরে ঘরে গিয়ে যে খিল দিয়ে এঁটেছিল, তারপর আর বের হয়নি ছেলেটা। নাজির এক লোকমা স্ত্রীর মুখের সামনে ধরে বিড়বিড় করে বলল, ওলার মনে বিরহ জাগছে। বইয়ের প্রতি এত ভালোবাসা থাকলে তালাক দিছে কেন? শুরুতে কেন সামলায় রাখতে পারে নাই? ভাত চিপুতে চিপুতে মিস্ত্রি জিজ্ঞেস করল, তারা না প্রেম করে বিয়ে করেছিল? তাহলে ছাড়াছাড়ি কেন হলো? নীলিয়াপা কিন্তু ভালো মানুষ ছিলেন। তুমি খারাপ ভালার কি বুঝো? যদিও হ্যার আর তোমার মধ্যে বেশি একটা পার্থক্য নাই। দুইটাই অকর্মান ঠিকই। বিয়ার সময় পলানোর চেষ্টা করছিল। বিয়ার পর জামাইয়ের ভাল লাগে না, বাপ মায়ের কাছে গিয়ে নালিশ করে। শুধু চালাক দাদা আর আমার মতন ভালা জামাই পাইছো দেখা এখনো সংসার করতে পারতাছ। মিস্ত্রি কপাল কুচকে মুখ বাঁকিয়ে পুনরায় হাঁ করে। লোকটা যেমন তেমন হলেও তার হাতে খাবার খেতে ভালোই লাগে। নাজির আরো কয়েক মুঠো ভাত থালে তুলে নিয়ে ভালো করে মেখে স্ত্রীর মুখে দিয়ে বলল, ভ্যাঙ্গাইলে ব্যাং খায়, মরা গরুর ঠ্যাং খায়। রাগের মাথায় হেসে দিল মিস্ত্রি। রাগ করলে কিংবা মুখ ভেঙালে তাকে আরো রাগিয়ে দেওয়ার জন্য সুজাতাই তার কানের ধারে এ ধরনের ছড়া কাটত। জিজ্ঞেস করল, কোথায় যাবেন? কখন ফিরবেন? যাবো এক জায়গায়, কাম আছে। কাম শেষ হলে আইয়া পড়মো। সাবধানে থাইকো। বেশি ডর লাগলে ছোট চাচির কাছে গিয়া বইয়া থাইকো। যা জিজ্ঞেস করেছি তার উত্তর দিন। ঘন ঘন কোথায় যান এত? অন্য কোনো নারীর সঙ্গে সংসার পেতে বসেছেন? খাওয়া শেষে একটু হাত ধুচ্ছিল নাজির। কথাটা শুনে এক ঝলক মাথা তুলে তাকালো। কি মনে করে যেন ঠোঁট চেপে হেসে বলল, যদি করি তাতে তোমার কি? তুমি তো এমনিতেও ঠিকঠাক আমার কাছে আইও না। মিস্ত্রির এবার সত্যি সত্যি রাগ হলো। গজগজ করতে করতে বলল, কাছে না গেলে বুঝি আপনি ছেড়ে দেন? সময় মতো খাইয়া লইও। দুপুরে কি খাবেন? যেটা তুমি রানবা। আপনি বলুন। পাক্কা গিন্নিগিরি কইলে যেন হ্যাঁ রানতে পারবো। চেষ্টা করব। তাইলে কচু শাক রাইন্দ, বহুত দিন খাই না। ইলিশ মাছের মাথা দিয়ে বেশি মজা লাগে, কিন্তু এত বেলা কইরা মনে হয় না পাওয়া যাইব। মিল্টনরে দিয়ে ইসে মাছ পাঠাই দিব না হয়। আর বাকি যা তোমার ভাল লাগে রাইন্দ। পাঙ্গাস খাইবা নাকি গোস? পাঙ্গাস। আচ্ছা, পাঠাইয়া দিমো। কলিমের মায়ের দিয়া কুটাইয়া লইও। টেহা তুষকের নিচে রাহা আছে। মিস্ত্রি মাথা নাড়িয়ে একটু থাল বাসন নিয়ে চলে গেল কলপার। অনেক ডাকাডাকির পর ঘর থেকে বেরিয়ে এলো নওশাদ। সারা রাত না ঘুমানোর ফল হিসেবে চোখ জোড়া লাল হয়ে আছে। ভাইয়ের ধমকে সকালের নাস্তা সেরে তৈরি হলো সে। তারপর দুই ভাই মিলে বাড়ি থেকে একসঙ্গে বের হলো।
কলিমের মায়ের সঙ্গে কখনো আগ বাড়িয়ে কথা বলে না মিশ্রি। শ্বশুর মশাইয়ের মিলাদের পর থেকে মহিলাটিও তাকে এড়িয়ে চলে। মিল্টন কিছুক্ষণ আগে বড় বড় চিংড়ি মাছ আর একটা মাঝারি সাইজের পাঙ্গাস দিয়ে গিয়েছে। সংগ্রহ করার ব্যবস্থা না থাকায় রোজকার বাজার রোজই করে নাজির। কলিমের মা ওপাশের বারান্দায় বসে গল্প করতে করতে পুঁইশাক কাটছেন। মিস্ত্রিটাকে ডাকল, চাচি আমার মাছটা একটু কুটে দিয়েন তো, কুটে শেষ হলে রান্না বসাবো। কাম করতেছি দেখো না। কাজ শেষ হলে দিয়েন, হ্যার পরে আমার আরো কাম আছে, বইয়া খাই না। আমার স্বামী আছে তাই বসে খাই, মাগনা তো আর আপনাকে দিয়ে কাজ করাবো না। দুদিনের মাইয়া খোটা দিও না, আমার কামের আর টেহার অভাব নাই। তাহলে আর কি, কাউকে দিয়ে আমার বাপের বাড়ি থেকে মাছ কাটার জন্য লোক আনাই। উনি ফিরলে না হয় নতুন লোকের ব্যবস্থা করতে বলবো, যিনি সব কাজ আমায় বিনা বাক্য পেয়ে করে দেবে। চোখমুখ কুচকে নিলেন মহিলা। দিন দিন এই মেয়ের মুখ চলছে বেশি, চালাকও হয়ে গিয়েছে, নাকি আগে থেকেই ছিল? আমতামতা করে বললেন, হাতের কাম শেষ হলে কেটে দিতেছি। অগোচরে হাসলো মিস্ত্রি। এই বাড়ির মহিলাদের স্বভাব সম্পর্কে তার ভালো করে জানা হয়ে গিয়েছে। এদের ঠিক এভাবে টাইট দিয়ে রাখতে হবে। নাজির ভুল কিছু বলেনি। মর্জিনা লাউ কাটতে কাটতে জিজ্ঞেস করলেন, কচু দিয়া কি করবা, রানবা? হ্যাঁ। কেমনে? উনি বলেছেন চিংড়ি দিয়ে রান্না করতে। পারো রানতে? কচু শাক রানতে কিন্তু সবাই পারে না। তা পারি না, কিন্তু আপনি তো আছেনই, শিখিয়ে দেবেন। উনি বলেছেন আপনার রান্না কচু শাক নাকি দারুণ হয়। মর্জিনার হাত থেমে গেল। এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিলেন। ছাদ করে উঠে বললেন, কেডাই প্রশংসা করছে? ওই গোলামের পুতে? এই কথা আমি বিশ্বাস করবো? হনুমাইয়া, এসব পাম্পটি মর্জিনারে দিও না। কিছু লাগলে চাইবা, রানতে না পারলে কইবা, চাচি শিখাইয়া দেন। তবুও পাম্পটি দিও না, মিশা কথা আমার পছন্দ না। মহিলার রাগ মিশ্রিত স্বর শুনে মিস্ত্রি ভরকে গেল। দৃষ্টি নামিয়ে শুধু মাথা নাড়াল। ছোট ভাইকে সঙ্গে নিয়ে টুঙ্গির এক অজপাড়া গায়ে এসে পৌঁছেছে নাজির। দুপুর এখনো হয়নি, ঘড়ির কাঁটা সবে 12টায় এসে থেমেছে। গ্রামের একেবারে শেষ প্রান্তে বাঁশঝাড়ের পাশে টিনের চালার একটি মাটির ঘর। সদর দরজা হাট করে খোলা। বারান্দায় এক বৃদ্ধা বসে কুলোর মধ্যে চাল বাচ্ছেন। চুলে পাক ধরেছে, বয়সের ভারে মুখমণ্ডলের কালচে চামড়া ঝুলে পড়েছে। নাজির সালাম দিয়ে জিজ্ঞেস করল, এইটা কি বৃদ্ধ মোতালেবের বাড়ি? বৃদ্ধ মাথা তুলে তাকিয়ে উপস্থিত যুবককে দেখলেন, চেনার চেষ্টা করে বললেন, হ, কিন্তু তোমরা কেডা? প্রথমে উত্তর দিল না নাজির, পাল্টা প্রশ্ন ছুড়ল, সে কই, আমনে কেডা? বৃদ্ধার চোখে মুখে কৌতূহল, যেন বহুদিন ধরে এমন কোনো প্রশ্ন কেউ করেনি। থেমে উত্তর দিলেন, নাই, বছর 10 আগে মইরা গেছে, আমি তেনার বউ। আপনারা কেডা? পুনরায় আশার আলো জ্বলে উঠল নাজিরের বুকে। মোতালেবকে পাবে না জেনেও আল্লাহর ওপর ভরসা রেখেই এতটা পথ সে পাড়ি দিয়ে এসেছিল। যদি কোনোভাবে সত্যের সন্ধান পেয়ে যায়। নওশাদ ফিস করে জিজ্ঞেস করল, এখানে কেন এসেছি ভাই? এই মোতালেব কে? এখনই জানতে পারবি, ধৈর্য ধর। সদ্য মাটির প্রলেপ দিয়ে লেপা বারান্দার কোণে রাখা পিড়িতে গিয়ে বসল নাজির। ইশারায় নওশাদকেও কাছে ডাকল। বৃদ্ধার উদ্দেশ্যে বলল, আমি নাজির, বনখুরিয়া গ্রামের ফতেহ আলী শাহর নাতি, সুবহান আলী শাহর বড় পোলা। ওই আমার ভাই নওশাদ, এবার চিনছেন? থম মেরে বেশ কিছুক্ষণ বসে রইলেন বৃদ্ধা। কৌতূহলী মুখখানায় ভর করল বিস্ময়। চলন্ত হাতটা আচানক থেমে গেল। চোখে খেলা করছে স্পষ্ট ভয়। ধীরে ধীরে তার নেমে এলো কণ্ঠস্বরেও, কাউকে আমি চিনি না। যার খোঁজে আছেন তিনি আর জীবিত নয়। আপনারা জানগা, অযথা বিরক্ত করেন না। ব্রোদয়ের মাঝখানে সরু ভাঁজ পড়ল। সঠিক জায়গায় যে এসেছে তা বুঝতে আর বাকি রইল না নাজিরের। মৃদু হেসে বলল, আপনার স্বামী যেই শাহবাড়িতে একসময় কাম করত, সেই বাড়ির পোলা সুবহান আলী সারে চিনেন না? তার বউ নাসরিনদের চিনেন না? সে অন্ধকার রাইতে কি হয়েছে তাও জানেন না? আমি তো শুনছি দাদাই নাকি আমনে করে থাকার লেগে ঘরও দিছিল। শেষ বয়সে আইও মিশা কথা কইবেন? কে রে তো ডর আমনের? সেই ডর কি কবরের ডরের থেকেও বড়? বৃদ্ধার তেজ কমল খানিক। বিমূর দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে থম মেরে বসে রইলেন। নাজির তার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হাব ভাব বোঝার চেষ্টা করল। সময় দিয়ে বলল, দীর্ঘ 21 বছর বিছানায় পইরা থেকে কষ্ট নিয়ে গত মাসে আমার আব্বা এই নিষ্ঠুর দুনিয়া ত্যাগ করছে। এতগুলা বছর আমার আব্বা হাঁটতে পারে নাই, কথা কইতে পারে নাই, নিজের হাতে খাইতে পারে নাই। আমরা দুই ভাই মা আর মায়ের আদর ছাড়া বড় হইছি। লোকে কয় আমগো মা নষ্টা,
আমগো ফালাইয়া পরপুরুষের হাত ধইরা ভাইগে গেছে। কি লজ্জা! এতকাল আমি তারে ঘৃণা করছি, মনে জম্মায় থাইকা প্রশ্ন করার লাইগা সব জানে এমন কাউরে পাগলের মতো খুঁজে বেড়াইছি। এমনকি নানার বাড়িও গেছি, সেইখানে গিয়া হুনি নানা নানি আর নাই। মামারা কইল সেই রাইতের পর থাইকা মার লগে তাকে যোগাযোগ হয় নাই, কই গেছে কেউ জানে না। অনেক খুঁজেও নাকি পায় নাই। আপনার কাছে পৌঁছাইতেও আমার কম কাঠ খয়লা পোড়াইতে হয় নাই। এখনো কি কইবেন আপনি কিছু জানেন না? অনায়াসে কথাগুলো বলে থামল নাজির। এখন আর তার কষ্ট হয় না। এ যাবৎকালে বহু সত্ত্বের মুখোমুখি সে হয়েছে, আরও যে কত হতে হবে তাও অজানা নয়। তাই আগেই নিজেকে প্রস্তুত করে রেখেছে। বলল, সন্তান তো আমনেরও আছে। আমগো মা নাসরিনের জায়গায় একবার নিজেরে কল্পনা করে দেখেন তো। আমগো জায়গায় নিজের সন্তানকে রাইখে ভাবেন, তখনও কি এমনি চুপ থাকতেন? বৃদ্ধার হাত জবান কিছুই চলে না। আচমকায় তিনি আতকে উঠে অঝরে কেটে দিলেন। সেই কান্না না থামাতে পেরে মুখে আঁচল গুজে লুকানোর চেষ্টা করলেন, কিন্তু তবুও পারলেন না। কত বছর ধরে যে হৃদয়ে কিছু তিক্ত ভয়ানক অতীত লুক গোপন করে রেখেছিলেন, তার প্রমাণ দেয় চোখেরই বাড়িধারা। আকাশ ফকফকা পরিষ্কার, বাঁশঝাড়ের কচি চিকন পাতাগুলো ছন্দ তুলে বাতাসে দোল খাচ্ছে। ছেলেরা ভোর হতে চলে গিয়েছে কাজে। বড় বউ বাঁশের তৈরি টাবাই করে গাছের শুকনো পাতা নিয়ে বাড়ি ফিরেছে। বারান্দায় শাশুড়ির কাছে অপরিচিত লোক দুজনকে দেখতেই দৃষ্টি অদ্ভুত হলো মহিলার। বৃদ্ধার সেসব চোখে লাগে না। চোখে যে অশ্রু জমে ঘোলাটে হয়ে গিয়েছে, তার উপর বয়সের ভারে ছানিও পড়েছে। যতটুকু দেখেন তা দিয়েই কাজ করার চেষ্টা করেন। এই মুহূর্তে অনেক কিছুই তার মনে পড়ে, স্মৃতির মতো জীবন্ত ভেসে ওঠে চোখের পাতায়। ফতোয়া আলিশার মৃত্যুর মাস 6 পেরিয়েছে সবে। গ্রামে তখনও খুনের উত্তেজনা কমেনি। চায়ের দোকান, হাট বাজার থেকে শুরু করে পাড়ায় পাড়ায় সেই চর্চায় চলছে। মর্জিনা গর্ভবতী, থাকেন বাপের ভিটায়। শ্বশুরের নির্মম পরিণতির খবর পেয়ে পিতা এসে মেয়েকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন বাড়ি। সেই সুযোগে কর্তাহীন বাড়িতে ফরিদের বাপের বাড়ির লোকেদের পদাচরণ বেড়েছে। দিন নেই রাত নেই বউ সন্তান নিয়ে শাহবাড়িতে পড়ে থাকেন সিরাজউল্লাহ। কখনো তাস খেলতেন, দাবা খেলতেন, আবার কখন উচ্চস্বরে ভেসে আসতো হাসাহাসির শব্দ। ছেলে দুটো ছিল একেবারে বিচ্ছু। সুযোগ পেলেই নাজির আর নওশাদকে এসে চিমটি কাটত, কখনো বা কাঁচা চাল মুঠো করে ঢুকিয়ে দিত মুখে। নাসরিনের এসব সহ্য হতো না। ছেলে দুটো ধবধবে ফর্সা, রোদ বা ভারী কিছুর ছোঁয়া লাগলেই শরীর হয়ে উঠত লাল। তাই মাঝে মধ্যেই ফরিদাকে ডেকে বলতেন, আপনার ভাই পুতগো সামলায় রাখেন, আমার পোলাকে বিরক্ত করে কেন? পোলাপাইন মানুষ এমন একটু করেই, হেয়ার লেগা সামলায় রাখতে কইছি। আমার এসব পছন্দ না, আমার আদরের পোলাপাইন। আমগো বুঝি ফালাইন না? ফালাইন না হইলে তো সামলাই রাখতেন। এক কথা দু কথা থেকে লেগে যেত বড় ধরনের ঝগড়া। ফরিদা কথায় না পেরে গালাগালি করতেন, মারার জন্য তেড়ে আসতেন। শ্বশুরের মৃত্যুর পর নাসরিন যেন বিশাল এক অথৈ সাগরে পড়ে গেল। কোন দিক কিভাবে সামাল দিবেন বুঝে উঠতে পারেন না। তার মধ্যে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব শুরু হলো। মেজো ভাইয়ের মাস্টার বাড়ির প্রীতি আমিরুল শাহর একদম পছন্দ নয়। বহুবার সাবধান করেছেন, ওদের সঙ্গে মিশতে নিষেধ করেছেন, বুঝিয়েছেন ওরা আমাদের শত্রু। কিন্তু সুবহান আলী শাহ মানতে নারাজ। ফরিদা আলাদা সংসারের জন্য শুরু করলেন দিনরাত বায়না। সিরাজউল্লাহ দুলাভাইকে বোঝালেন, এখনই তো সব নিজের দখলে নিয়ে নেওয়ার সময় দুলাভাই। আর কতকাল ছোট ভাইকে সামনে নিচু হইয়া থাকবেন? আমরাই তো শাহবাড়ির বর্তমান ভবিষ্যৎ সব। আমিরুল শাহ বিপাকে পড়লেন। এমনিতেও অবস্থা বেগতিক, পাওনাদারদের অভাব নেই, জমিজমাও কম বিক্রি করেননি। সবার মুখ বন্ধ করার উপায়ও তো খুঁজতে হবে নাকি? নইলে নিজের তৈরি গর্তে নিজেকে পড়তে হবে। সবটা সামনে নিতে একদিন সময় করে জমিজমার ভাগাভাগির কাজে বসলেন তিনি। সর্বপ্রথম সুবহান আলী শাহর কাছে ব্যবসার ভাগ চাইলেন। সুবহান আলী শাহ তাতে নারাজ হয়ে বললেন, আব্বাই তোমারে ব্যবসার ভাগ দিতে নিষেধ করে দিছে। আগেও অঙ্ক সয় সম্পত্তির অনেক ক্ষতি করছো তুমি, আর ক্ষতি করতে দিব না। তাইলে আমি চলবো কেমনে? মুমিন চলবো কেমনে? সংসার তো আমগোও আছে। তোমরা জমি জমা ক্ষেত খামারের দেখভাল করো, আড়তে গিয়ে বউ ঘুরোঘুরি করো। যা লাভ হইব তা না হয় 3 ভাগ হইব। আমিরুল শাহ নারাজ হলেন। ভাগ বাটোয়ারা তার পছন্দ নয়। শেষে কিনা ছোট ভাইয়ের অধীনে চলতে হবে। চাপা গর্জন দিয়ে বললেন, আব্বা এখন আর নাই। তোর পীড়িতের আকবর চাচায় তারে খুন করছে, তাই হ্যার নিয়মও আর এই বাড়িতে চলবো না। শাহবাড়ির বড় পোলা আমি, এখন থেকে আমি বাড়ির কর্তা।
বড় বলার কোন দায়িত্ব পালন করছো জীবনে? সব সময় এই বাড়ি আর আব্বার সম্মান নষ্ট করছো। এখন তো আমার সন্দেহ হয় আব্বারে তুমি খুন করো নাই তো? আমিরুল শাহ চমকান, ভয়ে ঘেমে ওঠেন মুখমণ্ডল। সুবহান আলী শাহ যেন আরো নিশ্চিত হন। ঘৃণায় রিরি করে ওঠে সারা দেহ। এই বিশ্বাস যদি সত্যি হয় তাহলে বড় ভাইকে তিনি ছাড়বেন না, তার জীবন জাহান্নাম বানিয়ে দেবেন। শেষমেশ সেই বৈঠকের সমাপ্তি ঘটে। আর কখনো এসব নিয়ে কথা বলেন না সুবহান আলী শাহ। মমিনুল শাহ নীরব দর্শক হয়ে বড় দুই ভাইয়ের ঝামেলা দেখেন, দুজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন। এভাবেই দিন পার হয়, লোকে নানান কথা বলে। মাঝে মধ্যে চেয়ারম্যানের উপস্থিতি টের পাওয়া যায় বাড়িতে। সিরাজুল্লাহর চরিত্রে দোষ আছে। রূপে গুণে শাহবারের মেয়ে বউদের মধ্যে নাসরিন মর্জিনাকে টেক্কা দেওয়ার কঠিন। যে কারো দৃষ্টি সর্বপ্রথম এদের উপর এসেই পড়ে। তবে অহংকার জেদের কারণেই মর্জিনার কাজ ঘেঁষা বা কথা বলার দুঃসাহসও কেউ করে না। সুবহান আলী শাহর স্ত্রীর প্রতি কি আহ্লাদ! বাড়িতে সিরাজুল্লাহর বসবাস তার পছন্দ নয়। এই নিয়ে বড় ভাইয়ের সঙ্গে কম ঝামেলাও হয়নি, শুধু হাতাহাতি হওয়ায় যা বাকি ছিল। সেদিন ভরা পূর্ণিমার রাত, বিকেলে বড় জায়ের সঙ্গে নাসরিনের ঝগড়া হলো। ফরিদা নিজেই এসে বলেছিলেন, তোর জামাইরে বোঝা, সব কি এক একলা ভোগ করবো মাকে? ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগলে ভাল লাগে? নাসরিন নরম হলেও সোজা সাপটা নারী, শাড়ি ভাঁজ করতে করতে বললেন, আমি এসবে নাই। আপনার দেওয়ার ভাইবা চিন্তায় সিদ্ধান্ত নিছে। সংসারের ভালা চাইলে নিজের স্বামীরে গিয়ে বোঝান, বাড়ি থেকে ভাইরে খেতান। হ্যাঁ, এই ভাইজানরে কান পড়া দিতেছে। ফরিদার রেগে গেলেন, মুখ টাইনা সিরে ফেলবো মাগি, আমার ভাইয়ের উপরে দোষ চাপাস? মুখ সামলায় কথা কন, গালি আমিও দিতে পারি। আপনার ভাইয়ের চরিত্রে দোষ আছে, তার লাইগা ঘর থেকে বাইর হইতে পারি না। নেড়ি কুত্তার লাহান জিভ বাইর কইরা পা থেকে মাথা পর্যন্ত চাইয়া থাহে, দেখলেই গা ঘিন ঘিন করে। মেজাজ খারাপ করিস না, সরু লোক একটা। নিজের কথা কইলেন? ভালা হইব না কিন্তু। আমনের ভালা হইব না। চোর ছাচ্ছর হঠাৎ বড় কিছু পাইয়া গেলে কি করব বুঝতে পারে না। এত লোভ করেন না, লোভ হইল পতনের মূল। কবে জানিয়ে আমনের ভাইয়ের শেষরা গোষ্ঠীরে আমি ঘাট ধুইরা বাড়ি থেকে বাহির করে দিই। জ্বালাইয়া খাইতেছে, আমার বুদ্ধিটারেও একটু শান্তি দেয় না। ফরিদার গা জ্বলে ওঠে, গালিগালাজ করতে করতে ঘর থেকে বেরিয়ে যান। সে কথা কিভাবে যেন গিয়ে পৌঁছায় সিরাজুল্লাহর কান পর্যন্ত। রাতে ছেলে দুটোকে পাশের ঘরে ঘুম পাড়িয়ে বাইরে থেকে তালা দিয়ে নিজের ঘরে এসে খিলাটেন নাসরিন। আগে কখনো তালা দিতে হয়নি, কিন্তু শ্বশুরের মৃত্যুর পর থেকে এই বাড়িতে নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে। সুবহান আলী শাহ বাড়িতে নেই, ব্যবসায়িক কাজের ব্যস্ততায় প্রায়শই ফিরতে হয় রাত করে। নাসরিন খান না, ঘুমান না, হারিকেন জ্বালিয়ে স্বামীর অপেক্ষায় ঘরে বসে থাকেন। বিকেলের ঝগড়ার পর রাতের বেলা দরজায় টোকা পড়ল। বাইরে থেকে ভেসে এলো ফরিদার কণ্ঠস্বর, নাজিরের মা, ও নাজিরের মা, দরজা খোল। কেন? আহা খোল না, রাগ করে থাকিস না বোন, তখন আমার মাথা ঠিক আসলো না, তাই কি কইতে কি কইয়া ফেলাইছি। মাথায় ঘোমটা টেনে দরজা খুললেন নাসরিন। ফরিদা তাকে সরিয়ে দিয়ে ঘরে ঢুকে পড়লেন। আশেপাশে তাকিয়ে জিজ্ঞেস করল, সুবহানে কই, ফিরে নাই? না। পোলারা কই? ওই ঘরে ঘুমায়। কথার মাঝখানেই ভেতরে প্রবেশ করলেন সিরাজুল্লাহ। নাসরিন ভ্রু কুচকালেন, নারাজ কণ্ঠে বললেন, আপনি এখানে কি দরকার? আপনি নাকি আমার চরিত্রহীন কইছেন, আমি নাকি আপনার দিকে কুনজর দিই, নেরিকুত্তার লাগেও তুলনা দিছেন। কথাটায় দুঃখ পাইছি ভাবি, তাই একটু সাক্ষাৎ করতে আইলাম। নাসরিন ফরিদার দিকে রাগত দৃষ্টিতে তাকালেন, বললেন, বাইর হন ঘর থেকে, এত রাতে নাটক করতেইছেন? সিরাজুল্লাহ আরো এগিয়ে এলেন, অধরে নোংরা হাসি। তা দেখে গা জ্বলে উঠল নাসরিনের। দরজার কাছে দেখা গেল চেয়ারম্যানকেও। নাসরিনের বুকটা ধক করে উঠল, অশনি সংকেত পেয়ে গেল যেন মস্তিষ্ক। আতাউর রহমান বললেন, আমিও ভাবির লগে দেখা করতে আইলাম। আপনার যত তেজ খালি জাগো লগেই, আমগরেও একটু দেহান সেই তেজ। বাহির হন ঘর থেকে, চিল্লামো কিন্তু। আমার স্বামী যদি দেহেম কি করবো ওই বলদায়? হ্যার কথা বাদ দেন, আগে আমিও আপনার তেজ দেখবো। কুত্তা কইছেন অথচ কুত্তার কামড় খাইবেন না, তা কেমনি হয়? সিরাজুল্লাহ বললেন। আতাউর রহমান রাগ করলেন, আমি থাকতে তুই বেশি উজাইস না। ফরিদা ঘর থেকে বেরিয়ে গেলেন। নাসরিনও তার পিছু পিছু বের হওয়ার চেষ্টা করেও পারলেন না। সিরাজুল্লাহ তার চুলের মুঠি টেনে ধরে আটকে দিলেন। আতাউর রহমান হেসে ঘর থেকে বের হয়ে যেতেই বাহির থেকে শিকল আটকে দিলেন ফরিদা। নাসরিনের রুহ কেঁপে উঠল, চিৎকার করে ডাকলেন, দরজা খোলেন বুবু, খোলেন কইতেছি। এইটা আপনি করতে পারেন না বুবু, আমি আপনার ছোট বইনের মতো, এই নোংরামি আল্লাহ সইব না, খোলেন কইতেছি, মাপ চাই বুবু। নিকৃষ্ট চরিত্রের অধিকারী ফরিদার কান পর্যন্ত সেই ডাক পৌঁছায় না। সিরাজুল্লাহ পৈশাচিক হাসতেন।
লুঙ্গি তুলে চুলের মুঠি ধরে থাপড়ালেন শত যৌবনে পদার্পণ করা যুবতী নাসরিনের দুই গালে। নাসরিন কাঁদছে, চিৎকার করছে, আকুতি মিনতি করে বলছে, আমার দুইটা পোলা ওই ঘরে ঘুমায়, আমি ছাড়া কেউ গো আদর যত্ন করবো, কে খাওয়াইবো গো? আপনার দেওয়ার একটু পর বাড়ি তাইয়া পড়বো, আমারে ছাড়া ওরা থাকতে পারে না, একটু মায়া করেন, সাইরা দিন ভাই, পায়ে পড়ি আপনার, আমি আপনার বোনের মতন, ও আল্লাহ। বোন! শরীর দুলিয়ে হাসলো পিশাচটা, শুনল না কিছু। চার দেয়ালের ভেতরে এক অসহায় নারীর শ্লীলতা হানি করে জানোয়ারের মতো খুবলে খুবলে তাকে খেলো, যেভাবে পারলো কষ্ট দিল। একসময় চিৎকার থামাতে নাক মুখ চেপে ধরে বিচ্ছিরি ভাবে বলল, জামাইয়ের বেলা তো রস ঝুইরা পড়ে, তখন তো কোনো শব্দ শুনি না, আমার বেলায় যত তেজ। ফরিদা বারান্দায় দাঁড়িয়ে শুনছেন সব। আশেপাশে মানুষের বসবাস কম। বর্তমানে যেখানে আমিরুল শাহর দালান উঠেছে, সেখানেই পূর্বে ছিল সুবহান আলী শাহর মাটির ঘর। একসময় হঠাৎ সব চিৎকার হাহাকার থেমে গেল। সিরাজুল্লাহ কার্য শেষ করে উঠে বসলেন। কোনো সারা শব্দ না পেয়ে সন্দেহবশত নাকের কাছে আঙুল দিতেই থমকে গেলেন। আমিরুল শাহ গভীর রাতে বাড়িতে ফিরলেন। ফটক পেরিয়ে উঠোন পর্যন্ত পৌঁছতেই মেজো ভাইয়ের ঘরের সামনে স্ত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখে পথিমধ্যে থেমে দাঁড়ালেন। রাতের বেলা একলা একলা এনে দাঁড়ায় রইছ কেন? প্রশ্ন করে এগিয়ে গেলেন তিনি। আশানুরূপ উত্তর পাওয়ার পূর্বে আচানক দরজা খুলে বেরিয়ে এলো সিরাজুল্লাহ। পরনে পোশাক নেই, লুঙ্গির অবস্থা বিপদসীমার কাছাকাছি। আতঙ্কিত গলায় বলল, বুবু, মাগে তো নড়ে চড়ে না, মরে গেছে নাকি? উপস্থিত সকলে আটকে উঠলেন। ফরিদা দৌড়ে গেলেন ঘরে, তার পিছু পিছু এলেন আমিরুল শাহ। খাটের দিকে চোখ দিতে কিছু মুহূর্তের জন্য নিস্তেজ হয়ে গেল তার সারা দেহ। বস্ত্রহীন বিবৎস নারীদেহ পড়ে আছে বিছানায়, ভয়ার্ত চোখ দুটো খোলা। বেশিক্ষণ আর সেদিকে তাকিয়ে থাকতে পারলেন না তিনি। ঘর থেকে দৌড়ে বেরিয়ে বারান্দার মধ্যেই গড়গড় করে বমি করে দিলেন। ফরিদা সেই দেহে চাদর টেনে দিয়ে নারী পরীক্ষা করলেন। হঠাৎ খাড়া থেকে বসে পড়লেন মেঝেতে। নিজের শরীরটাই বোধহয় ভয়ে অসাড় হয়ে আসছে। কম্পিত কণ্ঠে বললেন, এটা কি করলি সিরাজ? শ্বাস চলে না, নারী কাম করে না, হ্যাঁ তো মইরা গেছে, কি হইব এখন? আতাউর রহমানও ঘরে প্রবেশ করেছেন। কপালের ঘাম মুছে পড়লেন, আমি এসবে নাই, ধরি নাই, সুই নাই, দোষের ভাগিদার হুমু কেন? তোমরা বুঝালো, গেলাম আমি। সিরাজুল্লাহ তাকে টেনে ধরে তাতে দাঁত পেশে বললেন, তুমি প্রত্যক্ষদর্শী, বিপদে ফেলাইয়া এমনি তো যাইতে পারো না। বেশি লাফালাফি করতেছিল মাকি, কখন যে হইল, এখন এটার ব্যবস্থা কর, আমি এসব ঝামেলায় ফাঁসতে চাই না। আমিরুল শাহ প্যার ধরে ঘরে এলেন, হুঙ্কার ছেড়ে বললেন, হ্যাঁ লগে কি করছো তোমরা? মইরা গেছে মানে? আতাউরানি কেন? সুবহান কই? মেজো বউ? ওই মেজো বউ? আতাউর রহমান দীর্ঘশ্বাস ফেললেন। সব ঘটনা শুনে থম মেরে গেলেন আমিরুল শাহ। কেমন প্রতিক্রিয়া করবেন বুঝে উঠতে পারলেন না। সামনে দাঁড়িয়ে থাকা দুই ভাই বোনের দিকে তাকালেন। দুদিকে মাথা নেড়ে বিড়বিড় করলেন, এত নিষ্ঠুর খারাপ তারা হতে পারে না। ফেল ফেল করে কিছুক্ষণ চেয়ে থেকে আচমকা গিয়ে চেপে ধরলেন স্ত্রীর গলা। কাল দাঙ্গিনী, নানি হইয়া কেমনে করতে পারলি এটা? হায় আল্লাহ, এখন বেজন্মা ধইরা আনছিলাম বাড়ি, আমগো সব শেষ করে দিল। এ তুই কি করলি ফরিদা বানু? সিরাজুল্লাহ দুলাভাইকে টেনে বোনের কাছ থেকে সরালো। ধমকে সুরে বলল, চুপ থাইন মিয়া, আপনি বুঝি ভালা মানুষ? সম্পদের লোভে পয়দা করা বাপরে জানোয়ারের মতো মারছেন, এখন ভালা মানুষই দেখান? লাশের ব্যবস্থা করতে হইব আতাউর, আমি ফাঁসলে কিন্তু সবাইরে লইয়া ফাঁসমু করে দিলাম। আমিরুল শাহ মাটিতে বসে পড়লেন। দেহখানা দুর্বল হয়ে যাচ্ছে, মাথা কাজ করছে না। এমন কিছু কখনো তিনি ভাবেননি। পাশের ঘর থেকে বাচ্চাদের কান্নার শব্দ ভেসে আসছে, চিৎকার করে ডাকছে, মা, মা। ফরিদা টেবিলের উপর থেকে চাবিটা তুলে নিয়ে বললেন, আমি গিয়া পোলাপান দুইটারে সামলাই, তোরা এর ব্যবস্থা কর, ভুল একটা হইয়া গেছে, এখন আর কি করার? বাইরে পা রাখতে খচখচ আওয়াজ শোনা গেল। ফরিদার ললাটে ভাঁজ পড়ল। শব্দের উচ্চ আন্দাজ করে ভিটের পেছনের দিকে যেতেই অবাক হলেন। দেয়ালের সাথে মিশে দাঁড়িয়ে আছে মোতালেব আর তার স্ত্রী জমেলা। তৎক্ষণাৎ আতঙ্কিত হয়ে চিৎকার করে তিনি ডাকলেন, সিরাজ, সিরাজ। সিরাজউল্লাহ দৌড়ে এলেন বাইরে। কিছু জিজ্ঞেস করার আগেই মানুষ দুটোকে দেখে যা বোঝার বুঝে গেলেন। চেপে ধরলেন বয়স্কর ঘাড়। হুমকি স্বরূপ উত্তেজিত কণ্ঠে বললেন, কি দেখছস চাকরের বাচ্চা? এতক্ষণ ধইরা এনে দাঁড়ায় মজা নিছস? তোরা মরতে চাস? সবাইরে মাইরা দিমা ইসকা। ভয়ে নিচে বসে পড়লেন মোতালেব। জমেলা আকুতি মিনতি করে বললেন, কাউরে কিচ্ছু কমু না বাজান, সাইরা দেন আমগো, এই বাড়িতে আমরা বহু বছর ধইরা কাম করি, কিছু কইরেন না। ফরিদা ফিস ফিস করে ভাইয়ের কানের কাছে মুখ নিয়ে বললেন, হ্যাঁ করে কামে লাগাইয়াতে,
এক লগে এত কিছু করতে গেলে মানুষে সন্দেহ করব, পুলিশ আইব বাড়িত, তার থেকে ওগো দিয়া খেলা শেষ কর, হ্যারপর না হয় মুখ বন্ধ করা যাইব। বুদ্ধিটা সিরাজুল্লাহর পছন্দ হলো। খুনের দায় একা কেন বহন করবেন তিনি? সেই নিশুতি রাতে বদ্ধ ঘরে সলা পরামর্শ হলো। আমিরুল শাহ চুপচাপ শুধু শুনলেন, কিন্তু নিজের দুর্বলতার শিকলে বাধা পড়ে অপরাধগুলো দেখে যাওয়া ছাড়া আর কিছুই করতে পারলেন না। মিথ্যা অন্যায় বড় খারাপ জিনিস। একবার এর আশ্রয় নিলে পূর্বের বলা মিথ্যা অন্যায় ঢাকার জন্য বারবার একই পথ অবলম্বন করতে হয়। আমিরুল শাহ সেই গ্যারাকলেই পড়েছেন। সেখান থেকে বের হওয়ার আর উপায় নেই। নাজির নওশাদকে নানাভাবে ভুলিয়ে সামিউলের ঘরে নিয়ে ঘুম পাড়াচ্ছেন ফরিদা, তাই ঘটনাস্থলে আপাতত তিনি অনুপস্থিত। বাকিরা লাশটাকে বস্তাবন্দি করছে। কাপড় দিয়ে পেঁচিয়ে ভরার সময় বাইরে থেকে হাঁক শোনা গেল, নাজিরের মা, ও নাজিরের মা, কই গেলা? দেহ কত বড় ইলিশ মাছ আনছি, আইজ আমি তোমার এই ইলিশ রাইন্দা খাওয়ামো, কই গো? এক ডাকে জেনারি ঘর থেকে ছুটে চলে আসে। আজ আর সে এলো না, ঘর থেকে সাড়া দিল না। সুবহান আলিশার অধরের হাসি মিলিয়ে যায়। দেরি হলেও বলে কি বউ রাগ করেছে? চিন্তিত হলেন তিনি। স্ত্রীকে কষ্ট দেওয়া তো দূরে থাক, সামান্য ধমকটুকু আজ পর্যন্ত দেননি তিনি। এত সুন্দর নম্র ভদ্র সাংসারিক মেয়েকে কি ধমক দেওয়ার প্রয়োজন আছে? মাছটায় আগুন ছুঁয়ে বারান্দার বেঞ্চে রাখলেন। ঘরের দরজায় হাত রাখতেই ভেতর থেকে বেরিয়ে এলেন আমিরুল শাহ। আচমকা নিজের ঘরে বড় ভাইকে দেখে অবাক হলেন ভদ্রলোক। প্রশ্ন ছুড়লেন, তুমি এই ঘরে কি করো? নাজিরের মাই কই? কি উত্তর দিবেন বুঝে উঠতে পারলেন না আমিরুল শাহ। শোনা গেল সিরাজের কণ্ঠস্বর। ভাইকে সরিয়ে ভেতরে প্রবেশ করলেন সুবহান আলী শাহ। হারিকেনের হলদে টিমটিমে আলোয় সবটা পরিষ্কার। সিরাজ আতাউর মিলে প্রবল চেষ্টায় চটের বস্তায় বন্দি করছে একটি নারী দেহ। হাত থেকে টর্চ লাইটটা মাটিতে পড়ে গেল। স্ত্রীকে চিনতে অসুবিধা হলো না সুবহান আলীর। দৌড়ে গিয়ে ওই অবস্থাতেই চাপড়ে ধরলেন। দেহটা হয়তো খানিক দোলাচল খেয়ে গেল। অবিশ্বাস্য দৃষ্টিতে নিস্তেজ প্রাণহীন চোখের দিকে তাকিয়ে ডাকলেন, নাসরিন, আমার নাসরিন, কি হয়েছে তোমার? ও বউ, এমনি তাকায় রইছো কেন? আমার নাসরিনের কি হয়েছে? ওই কথা কই না কে? ওর শরীরে কাপড় কই? ওর লোকে কি করছো তোমরা? এক নাগারে প্রশ্ন করছেন, ডাকছেন তিনি। কিছু সময়ের ব্যবধানে শান্তশিষ্ট লোকটা হয়ে উঠেছেন উদভ্রান্ত, পাগল প্রায়। তবুও নাসরিন উঠল না, নড়ল না। আতঙ্কিত খোলা চোখ দুটো কেউ বন্ধ করার প্রয়োজন মনে করল না। সিরাজুল্লাহ বিশ্রী ভঙ্গিতে বললেন, সুন্দর একটা মাইয়া মানুষ আপনি একলাই ভোগ করবেন? আমিও একটু আইসলাম স্বাদ নিতে, কিন্তু মইরা গেল। আমার সোয়া এত খারাপ। সাথে নোংরা গালি দিয়ে গা দলিয়ে হেসে উঠলেন। সুবহান আলী শাহ থমকে গিয়ে মাথা তুলে তাকালেন। নাসরিন নেই। নাসরিনের গায়ে পরপুরুষের স্পর্শ লেগেছে ভাবতে পারলেন না। ভাবার শক্তিটুকু দেহে পাচ্ছেন না। যখনই মস্তিষ্কে ধরা দিল তার প্রিয় নারী, তার ভালোবাসা, জীবন সঙ্গিনীর উপর দিয়ে ভয়াবহ পৈশাচিক কিছু বয়ে গিয়েছে, সে আর এই পৃথিবীতে নেই, তখনই ভয়ঙ্কর হয়ে উঠলেন তিনি। ঝাঁপিয়ে পড়লেন অধম ওই জানোয়ারের উপর। শক্ত হাতে ঘুষি মেরে রক্তাক্ত করে ফেললেন মুখমণ্ডল। মাটিতে ফেলে দিয়ে উপরে বসে গলার টুটি চেপে ধরে বললেন, শুয়োরের বাচ্চা, বান্তের বাচ্চা, আমগো বাড়ির থাইকা আমগো খাইয়া পইরা আমগো লগেই ধুকা। তুই এই নোংরা হাত দিয়ে আমার নাসরিনের ছুঁইছস? তোরে আমি খুন করমু কুত্তার বাচ্চা। তখন সবার মুখোশ খুললে দেবো। আমার নাসরিন। দুর্বল দেহে কি শক্তি তার, কেউ ছাড়াতে পারল না। ভারী কণ্ঠে বললেন, ভাইজান, তুমি কেমনে পারলা? তোমার কষ্ট হইল না? নিজের রক্তের লোকে বেইমানি কেমনে করলা ভাইজান? আব্বারে খুন করলা, এখন আবার আমার নাসরিন রে। চিৎকার করে কেঁদে উঠলেন তিনি। আমিরুল শাহ দরজায় হেলান দিয়ে নীরবে দাঁড়িয়ে রইলেন শুধু। আজ তার কিছু বলার নেই, কিছু ভাবার নেই। লোকটা আসলেই বেইমান, লোভী। সুবহান আলীকে একচুল ছড়াতে না পেরে আতাউর সরে গেলেন। সিরাজুল্লাহর শ্বাস প্রায় বন্ধ হয়ে এসেছে। পায়ের গোড়ালি মাটির ঘর্ষণে ছিলে রক্ত বের হচ্ছে। ঠিক তখনই শক্ত কিছু জোরে আঘাত করল শক্তিশালী লোকটার মাথায়। সুবহান আলী শাহ ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়লেন। মাটি ভিজে উঠল রক্তে। সিরাজুল্লাহ গলা ধরে উঠে বসলেন। হাঁপাতে হাঁপাতে বললেন, কি জোর এই বলদার গায়ে! এত রাগ করার কি আছে? দুনিয়াত কি বউয়ের অভাব? সামনে তাকাতেই চমকালেন। দাঁড়িয়ে আছে মুমিনুল শাহ, হাতে কাঠের পেরে। বিরক্ত হয়ে বললেন, বল না হয় একটা কইরেই ফেলাইছি, তার লাগিয়া এখন তোকে সবাইরে দেখে ফেলাইতে হইব, সাক্ষী হইতে হইব? সমস্যা কি বাপ? লাশ গুম করার পর আইলে কি হইতো? তোর বউয়ের লগে তো কিছু করি নাই, এত জঞ্জাল এখন আমি কেমনে সাফ করবো? মুমিনুল শাহ মৃদু হাসলেন, আমি আর চেয়ারম্যান ভাই আছি না, আপনার লাইগা এতটুকু সহযোগিতা না হয় কইরা দিমু। তুই করবি? তোর ভাবির লোকে এমন করলাম হের পরেও?
কি এর ভাবি? আগে নিজের ফায়দা। আমি তো সবসময় বড় ভাইজানের পক্ষের লোক। তো একটা শর্ত আছে, আব্বার ব্যবসার ভাগ আমার লাগবো। সাহগ সবকিছু অর্ধেক অর্ধেক, অর্থাৎ 2 ভাগ হইব। আমিরুল শাহ অবাক চোখে ছোট ভাইকে দেখছেন। আজ তিনি টের পাচ্ছেন বাবার কথাই সেদিন ঠিক ছিল। বাবার মতো আসলে তিনি মানুষ চেনেন না। এই যে এত এত ভয়ানক অমানুষের সঙ্গে বসবাস করতে করতে কখন যে নিজেও অমানুষ হয়ে গেলেন, তাও কি বুঝতে পেরেছিলেন? সামান্য লোভে পড়ে কি অন্যায় করে ফেললেন? সেই অন্যায় থাকতে আরো কত অন্যায় যে করতে হবে। অথচ সেদিন বাবার কথা শুনলে হয়তো আজ এখানে তাকে দাঁড়িয়ে থাকতে হতো না। বললেন, সুবহান এত সহজে কি সব সাইরে দিব? বাঁচলে তো ছাড়ব। মানে? মুমিনুল শাহর হাসি চওড়া হলো। আতাউর যেন তার কথাটা বুঝে গেলেন। বললেন, আমি এসবে নাই, তোগুলোকে আইয়াই আমার ভুল হইছে। তাইলে গতি ভুললে যান। গ্রামের মাইন্ডসেটে এমন উস্কানি দিমু, আজকের কথাও কইয়া দিমু। আপনার আব্বাই জানলে কি হইব জানেন তো? চুপসে গেলেন তিনি। শাহদের অর্থবিত্তের অভাব নেই, এদের বিরুদ্ধে গেলে নিজেরই ক্ষতি। সিরাজুল্লাহ হেসে বললেন, তোরেও তো আমি এতকাল বলদা ভাবছিলাম, কিন্তু তোর তো ঘাটে ঘাটে বুদ্ধি রে মুমিন। মুমিন কিছু বললেন না। সেই রাতে সবার চোখের আড়ালে শাহবাড়িতে হয়ে গেল মস্ত বড় সব অপরাধ। অথচ কেউ টের পেল না, জানলো না এক নারীর সতীত্ব হারানোর গল্প, দুঃখ, লাঞ্ছনা। কেউ জানলো না কত কষ্টেই না এই পৃথিবী থেকে সে চিরতরে বিদায় নিয়েছিল। জানল না স্ত্রীকে হারিয়ে মৃত্যু যন্ত্রণা সহ্য করে দীর্ঘ বছর বেঁচে থাকা এক পুরুষের কথা, যে ছলনার শিকার হয়েছিল নিজের আপন পুরুষদের ধারায়। পুরনো স্মৃতি মনে করে বৃদ্ধা হাউমাউ করে কেঁদে উঠলেন। শাড়ির আঁচলে মুখ গুজে কাঁদল দূরে বসে থাকা পুত্রবধূও। ভয়ানক কিছু শোনার জন্য নাজি নিজেকে প্রস্তুত করে এখানে এসেছিল, কিন্তু এতটা ভয়ানক হবে এমন কল্পনা সে কোনোদিন করেনি। পাশে বসে থাকা উদাস নওশাদের চোখে অশ্রু, মুখমণ্ডলে বেদনার ছাপ। বুঝ হওয়ার পর থেকে যে মাকে সে ঘৃণা করে এসেছে, সেই মায়ের সাথে হওয়া অন্যায়ের কথা জানতে পেরে নিজের উপরই জন্মালো তার চরম ঘৃণা। নওশাদ বুক চেপে কান্না জড়ানো গলায় বলল, সব মিথ্যা, বলেন সব মিথ্যা। আমি বিশ্বাস করি এই কাহিনী। কেমনে কি ওরা আমাদের মাকে? কথা জড়িয়ে যায়, এলোমেলো হয়ে একসময় থেমে যায় নওশাদ। কিছু বলার মতো অবস্থাতে সে নেই। নাজির জিজ্ঞেস করল, তারপর কি হয়েছে? আমার আম্মার কবর কই? আপনারা জানেন নিশ্চয়ই। বৃদ্ধা দুদিকে মাথা নেড়িয়ে বললেন, কবর দেয় নাই, সেই রাইতেই বস্তায় ভুইরা নদীতে ভাসাইয়া দিছে। তোমগো আব্বারে কোপাইয়া ওইখানেই ফালাইয়া রাইখাইছিল। হ্যারও সেইদিন মরার কথা আসিল, কিন্তু ভাগ্যে হয়তো আসিল অন্য কিছু। আমগো কিছু করার আসিল না। 3টা পোলা আমগো, লগে 2 জামাই বউ। হ্যাগো কথা না হলে আমগো হয়তো ওই দিন এই হালই হইতো। আমার স্বামী অনেক আফসোস আর অপরাধ বোধ লইয়া মরছে। মরার আগেও আমার হাত ধইরা কানছে, পারলে তারে মাফ কইরা দিও। কেউ জানলো না? কেউ না? অপরাধ করা এত সহজ? সেই লাশও কারো চোখে পড়ল না? পুলিশ তদন্ত করলো না? নাজির জিজ্ঞেস করল, কেডায় জানবো? শাহবাড়ি বিশাল বড়, ভেতরে সিলাইলেও শব্দ বাহিরে যায় না। লাশ ভাসিলেই কি? তখন দেশে ঝামেলা চলতেছিল, রোজই কেউ না কেউ মরে। নদীর পাড়ে কঙ্কাল, মরা মানুষ ভাইসা উঠে। পানি খাইয়া হয়তো লাশে পচন ধরছিল। কেউ হয়তো পাইছে, দাফন করছে, আবার নাও করতে পারে। পাল্লায় হেলান দিয়ে চোখ বুঝল নাজির। কোন দিয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রু। তার মা কত কষ্টই না করেছে, অথচ কেউ জানল না, কেউ তার জন্য দোয়া করলো না। সে দীর্ঘ 21 বছর বাঁচল ঘৃণায়। তাদের মা হারা করলো কারা? যাদের সে আপন ভেবেছিল, বিশেষ করে সেই ফরিদা, যাকে সে ঠাঁই দিয়েছিল নিজ মাতৃস্থানে। এত বছর ধরে এত অভিনয় কিভাবে করে গেল ওই মহিলা? কি নিখুঁত সেই অভিনয়! কাচের দেয়ালের মতো সব বিশ্বাস চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। নওশাদ কাঁদছে। 2 দিন আগেই সে নিজের ভালোবাসার মানুষকে হারিয়েছে, আর আজ মুখোমুখি হয়েছে ভয়ানক সত্যের। কাঁপতে কাঁপতেই বলল, ওদের আমি খুন করব, খুন। ভাই, ভাই, ওরা কিভাবে করতে পারলো এসব? জানো, আমি মাকে অনেক ঘৃণা করেছি, আল্লাহর কাছে বিচার দিয়েছি, আব্বার কাছে যাইনি। কারণ চাচা বলেছিল তার জন্য নাকি আব্বা নিজে দেয়। অথচ ওরা আমাদের আব্বা আমাকে, কষ্ট হয়নি একটু? নিজের আপন ভাইকে কিভাবে? নাজির উত্তর দেয় না। সে জানতো চাচারা তাদের ত্যাগ করেছিল, দুঃসময়ে পাশে থাকেনি, তাই তাদের সে ঘৃণা করত। কিন্তু এখন ঘৃণার পরেও কি আর কোনো শব্দ আছে? বৃদ্ধা নাক টেনে বললেন, মাফ করো বাজান, আমরা কিচ্ছু করতে পারি নাই। এই জায়গায় সপ্তাহখানেক পরে পলাই আইছিলাম, তবুও নিস্তার পাই নাই। কত যে হুমকি ধামকি দিছে, তা থেকে বাঁচতেই মুখ বন্ধ করে রাখছিলাম।
কিন্তু মনে রাখো, দুনিয়াতে ওরা যা করছে সব কিছুর বিচার আল্লাহ করব। অভিশাপ লাগবে ওগো গায়ে। একসময় ওই বাড়ি থেকে বেরিয়ে এলো নওশাদ। ছেলেটা বাচ্চাদের মতো মুখ ধরে কাঁদছে না শুধু নাজির, ভেতরে তার ঝড় বইছে। সব সত্য এখন তার সামনে উন্মোচিত। এত এত সত্য আর দুঃখ সে বহন করবে কিভাবে? নওশাদকে সঙ্গে আনার উদ্দেশ্য একটাই, সত্যটা জানানো। নওশাদ এখনো বিলাপ করছে। নাজির তাকে একটি মানবহীন স্থানে নিয়ে বসালো, পানি এনে খাওয়ালো, 2 কাঁধ চেপে ধরে বলল, এই বিষয়ে কাউরে কিছু কইবি না, নিজেদের সামলা নওশাদ। ওরা আমাদের আব্বা আমার জীবন শেষ করে দিয়েছে, তাদের খুন করেছে, তারপরেও তুমি নিজেকে সামলাতে বলছো? তো কি করবি? ওদেরকে খুন করব, সবাইকে সত্যিটা জানিয়ে দেব। পারবি খুন করতে? নিষ্পৃহ দৃষ্টিতে তাকায় নওশাদ। নাজির বলে, ওরা আমগো দাদারেও মারছে, দোষ চাপাইছে আকবর মিয়ার উপরে। হুঁশিয়ায় নওশাদ, ওপরে আল্লাহর, নিচে আমরা ছাড়া আমগো আর কেউ নাই। কেউ আমগো আপন না ভাই। আমগো পথ থেকে সরাইতে দিতেও ওগো সময় লাগবো না। কি করবি তুই? ওরা একলা না, ওরা 2 ভাই একলগে। ওগো পোলাপান্ডার সম্পর্কে আমগো চাচাতো ভাই হইলেও আমগো বিরুদ্ধে চাইতে সময় লাগবো না। চেয়ারম্যান আছে, হ্যার ক্ষমতা কম। সিরাজুল্লাহরও 2 পোলা, যারা আমগো বাপ মা দাদারে মাইরা ধামাচাপা দিতে পারে, মাস্টার বাড়ির উপরে সমস্ত দোষ চাপাই দিতে পারে। তাগলাইগা আমগো 2 আগাছা উপড়ানো কোনো ব্যাপার? তাহলে সব জেনেও চুপ থাকবো? ওদের সঙ্গে ভালো ব্যবহার করব? হ, করতে হইব। ওরা পারলে আমরা পারবো না কেন? ভাই, ওরা যদি জানে আমরা সব জানা গেছি, তাহলে সব শেষ। নওশাদ, প্রতিশোধ নেওয়ার লাগেও তো আমগো মধ্যে কাউরে বাইচে থাকতে হইব নাকি? নওশাদ দুর্বল মাথাটা নামিয়ে ফেললে। নাজির তাকে বুকে জড়িয়ে নিয়ে পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দেয়। বড় ভাই হিসেবে তার কত দায়িত্ব, ছেলে হিসেবেও দায়িত্ব বেড়ে গেল। অথচ তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কেউ নেই এই পৃথিবীতে। মিস্ত্রি আছে, কিন্তু মেয়েটা অবুঝ। তাকে নিজের দুঃখের ভার, দুর্বলতার কথা নাজির কখনো জানাতে চায় না। এই পর্যন্ত ছিল যাত্রাপথ উপন্যাসের 42 নম্বর পর্ব।